মহিলাদের উপর ঘটে চলা এমন কিছু হিংসার উপর আমি দৃষ্টিপাত করতে চাই যেগুলি হিংসা হিসাবে বুঝতেই আমাদের অনেকটা সময় চলে যায়, বা অনেক সময় আমরা বুঝতেও পারি না যে ওগুলো হিংসা। আমাদের সমাজ, সংস্কৃতি, পরিবেশে ও পারিপার্শ্বিকতার নানান ভাঁজে এই ধরনের পিতৃতান্ত্রিক আধিপত্যের দিকগুলি আছে। খুব মসৃণভাবে সেগুলি মহিলাদের উপরে কাজ করে চলে। সারা বিশ্বের জনপ্রিয় ধারণায় পুরুষদের তুলনায় কম চিন্তাশীল প্রজাতি হিসাবে মহিলারা পরিচিত। এহেন মহিলাদের চিরাচরিত কাজের পরিসর মূলত গৃহ এবং অন্যান্য বাঁধাধরা কাজ বা ভূমিকা। ট্রু উম্যানহুড এর ধারণায় ধার্মিক, বিশুদ্ধ, বর্ষ এবং ঘরোয়া নারীর যে চিত্র আমরা পাই তা গড়ে উঠেছে সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, সংস্কৃতি এবং গোঁড়ামির মতো বিষয়গুলির উপর ভিত্তি করে। যুক্তি নয়, আবেগ। বৌদ্ধিক সাধনা ও জনপরিসর সাধারণভাবে মহিলাদের জন্য উপযুক্ত জায়গা নয়, গার্হস্থ্যই তাদের পরিসর। সামাজিক ও সাংস্কৃতিক এই নির্মাণ পদ্ধতিগতভাবে নারীকে উৎপাদনের বুদ্ধিবৃত্তির এখতিয়ার বা যে ক্ষেত্র তার থেকে বাদ দিয়ে দিয়েছে। মেয়েরা মায়ের জাত, সেবা প্রদানকারী, তারা শক্তির উৎস ইত্যাদির মোড়কে তাদের যেন আরও বেশি করে সাংসারিক দায়িত্ব, সন্তান প্রতিপালন, উৎপাদন ইত্যাদি কাজের মধ্যে আটকে রাখতেই এই সামাজিক ও সাংস্কৃতিক নানান নিয়মনীতির অবতারণাই যেন ঘটে চলেছে। তাই যখন মেয়েরা প্রচলিত কাজের বাইরে এসে অন্য কোনো রকম কিছু করে, তাদের হয় প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়, না হলে সাহায্যের অজুহাতে তাদের সেই কাজের ক্ষেত্র থেকে সুচারুরূপে সূক্ষ্মভাবে সরিয়ে রাখা হয়। মেয়েরা হয় দেবীর মতো অসুরকে মারবে, সবাই পুজো করবে, না হয় সব সহ্য করবে। বিনয়ী, নম্র, শান্ত, পবিত্র হয়ে থাকবে মেয়েরা। এই দ্বৈত সত্তার নির্মাণে পরিচিত চরিত্রের খোপে না বসলেই মেয়েদের উপর নানা সময়ে নানা অত্যাচার নেমে আসে। এই ভূমিকার অবতারণা আমি করলাম এই কারণে যে আমি এখন যে দু তিনটে হিংসার কথা বলবো, সেই হিংসার কথাগুলো বলবার জন্য এই কথাগুলো একবার ফিরে দেখে নেওয়া আমাদের প্রয়োজন। কারণ সব হিংসা তো দেখা যায় না, কিছু হিংসা অদৃশ্য থাকে। সেই অদৃশ্য কিছু হিংসা যে অভিজ্ঞতা, আমার কাজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি এই কিছু অদৃশ্য হিংসাকে দেখেছি বা আমি বুঝতে চেয়েছি এর ধরনগুলোকে, সেইগুলোকে নিয়ে আমি আজ একটু বলবো। আমার একটি ছোট গবেষণার অংশ হিসাবে আমি কিছু ক্ষেত্র সমীক্ষা করি। সেই ক্ষেত্র সমীক্ষার মধ্যে দিয়ে এই ধরনের হিংসাগুলি আমি ঘটে চলতে দেখেছি মেয়েদের উপরে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মহিলাদের অবস্থান নিয়ে আমি কাজ করছি। সেই কাজ করতে গিয়ে বিশেষ করে পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি স্তরে, মানে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় সংরক্ষণের মাধ্যমে মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণের মধ্যে দিয়ে মহিলাদের ক্ষমতায়নের যে বিষয় সেটা নিয়ে কাজ করতে গিয়ে এমন কিছু হিংসা আমার চোখে পড়েছিল, যেটা আমি বললাম, যা আপাতভাবে যেন এক ধরনের স্বাভাবিক ঘটনা, স্বাভাবিকতার মোড়ক যেন লেগে গেছে এই হিংসাগুলোর গায়ে। যখন টুয়ার্ডস ইকুয়ালিটি 1974 সালে প্রকাশিত হয়, তারপর একথা পরিষ্কার হয়ে যায় যে সাংবিধানিক নিশ্চয়তা মূল স্রোতের রাজনৈতিক পরিক্রমায় মহিলাদের অংশগ্রহণের বিষয়টিতে ব্যর্থ হয়েছে। তখন সংরক্ষণের মাধ্যমে একদম নিচের স্তরে মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণকে বাধ্যতামূলক করা হয়। মাতৃদেবীর আরাধনা বা নারী শক্তির সম্পর্কে বিমূর্ত ধারণা বাস্তবের দৈনন্দিন জীবনে মহিলাদের এমন ক্ষমতাশালী করেনি, যার কারণে তারা আধুনিক জনজীবনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও ভারতীয় মহিলাদের এই দ্বৈত সত্তা প্রাতিষ্ঠানিক প্রশাসন পদ্ধতির দৈনন্দিন কর্মকাণ্ডে মহিলাদের অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করে না। সেই কারণেই নিজেদের পুরুষ সহকর্মীদের দ্বারা মহিলাদের ইচ্ছাকৃতভাবে রাজনীতির বাইরে রাখা হয়েছিল। সাম্য ও ক্ষমতায়ন, যা এই সংরক্ষণের মূল উদ্দেশ্য ছিল, সংরক্ষণ কি তা আনতে পেরেছিল বা পেরেছে?
ক্ষেত্র সমীক্ষার সময় কাজ করতে গিয়ে এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কয়েকটি বিষয় আমি দেখি। তার মধ্যে কিছু কিছু কথাই এখানে বলা সম্ভব হবে এই পরিসরে। মূল কিছু কথা, যার মধ্যে একটা আমার মনে পড়ছে যে মেয়েদের জন্য যখন কোনো সভার আয়োজন করা হয়েছিল, তখন দেখেছিলাম যে সভাগুলো আয়োজন করা হয়েছে দুপুর 3টে থেকে বিকেল 5টার মধ্যে। এর কারণ একদিকে যেমন যারা শ্রোতা হিসাবে মহিলারা উপস্থিত থাকবেন তারা যাতে এই সভাগুলো অ্যাটেন্ড করতে পারেন, আবার পাশাপাশি বক্তা হিসাবে যেসব মহিলারা উপস্থিত ছিলেন তাদের জন্য এই সময়ের নির্ধারণ করা ছিল, এই সময় নির্ধারণ করা ছিল। সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে বাড়ির নিত্য নৈমিত্তিক যে কাজ সম্পাদন করার ক্ষেত্রে যাতে মহিলাদের কোনো অসুবিধা না হয়, তিনি বক্তা এবং শ্রোতা উভয়ের ক্ষেত্রেই, সেটার একটা চিন্তা কাজ করেছিল। অর্থাৎ বাড়ির এই ধরনের প্রত্যেক দিনের দৈনন্দিন কাজের ক্ষেত্রে আর যাই হোক সেটা সম্পাদন করার ক্ষেত্রে মহিলাদের আর কোনো চয়েস নেই। অর্থাৎ তারা বক্তা হোক বা শ্রোতা, রাজনৈতিক ক্ষেত্রে তাদের বাড়ি ফিরে গিয়ে প্রত্যেক দিনের নিত্যনৈমিত্তিক কাজ সম্পাদন করতেই হবে। রাজনীতির মতো জনপরিসরেও মহিলাদের এক ধরনের লুকানো আরোপিত শর্ত সাপেক্ষে অংশগ্রহণের সুযোগের পরিসর তৈরি করে দিচ্ছে বলে আমার মনে হয়েছে। আরেকটি বিষয়, আমার সঙ্গে মহিলা রাজনৈতিক কর্মীদের এমনকি পুরুষ রাজনৈতিক কর্মীদেরও কথোপকথনের মধ্যে দিয়ে বারবার যে কথাটা উঠে এসেছে সেটা হচ্ছে, আমি কোট করছি, মহিলাদের লড়াই কখনোই পুরুষদের বিরুদ্ধে নয়, লড়াই করতে হবে সমাজের বিরুদ্ধে, সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু এখন প্রশ্ন হলো, এ কোন ব্যবস্থার কথা বলা হচ্ছে? এই ব্যবস্থা কিভাবে কাজ করে বা করছে, বা এই ব্যবস্থা থেকে কে বা কারা লাভবান হচ্ছে বা হয়? নেতা নেত্রীরা এই ব্যবস্থার বিরুদ্ধে কিভাবে লড়াই করার পরামর্শ দেবেন? কারণ যারা লাভবান হন তারা এই ব্যবস্থা পরিবর্তনের সুযোগ দেবেন কি? বাল্যবিবাহ ও পণপ্রথার থেকে নির্বাচিত মহিলা সদস্যরাও মুক্ত নন, সেটা আমি আমার কাজের ছোট্ট পরিসরে দেখেছি। এই মুহূর্তে একদম রিসেন্টলি ক্ষেত্র সমীক্ষার কথা আমি যদিও বলছি না, একটু আগে, বেশ কয়েক বছর আগেকার কথা বলছি, তখন আমি অন্তত দেখেছি, বিশেষ করে গ্রামের ক্ষেত্রে দেখেছি যে পঞ্চায়েতের মহিলা সদস্য যারা রয়েছেন তাদের বেশিরভাগই 18 বছরের আগে তাদের বিয়ে হয়ে গিয়েছিল। এরকমই একজন সদস্য, তিনি পুরুষ সদস্য, তার সঙ্গে যখন কথা বলছিলাম তিনি বলেন যে তাকে তার বোনের জন্য প্রচুর পণ দিতে হয়েছিল, কারণ তার বোন বেশ কালো ছিল। তাই নিজের বিয়ের সময় তিনি যে পণ নেবেন তাই দিয়ে এই যে পারিবারিক একটি অর্থ তার বেরিয়ে গেছে বোনের বিয়ে দেওয়ার সময়, সেটা আবার উনি পরিবারে ফিরিয়ে আনবেন। ফলে এইভাবে পুরো খরচ সামলানোর যে একটা যেন সাইকেল, সেটাই পণ প্রথার মধ্যে দিয়ে চালিত হচ্ছে। এবং এর মধ্যে যাদের এই বাল্যবিবাহ আটকানো বা পণ প্রথা আটকানোর জন্য দায়িত্বপ্রাপ্ত, সেই পঞ্চায়েতের মহিলা এবং পুরুষ সদস্যরাই এই কথাগুলো বলছিলেন। এবং আমি এক্ষুনি মনে করতে পারছি জানকী নায়ারের একটি লেখা, একটি আর্টিকেল, যে আর্টিকেলের মধ্যে দিয়ে জানকী নায়ার দক্ষিণ ভারতের মিউনিসিপ্যালিটির নির্বাচিত মহিলা সদস্যদের কথা বলছেন। সেখানেও কিন্তু চিত্রটা খুব একটা আলাদা নয়। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এবং দক্ষিণ ভারতের মিউনিসিপ্যালিটি এবং নির্বাচিত মহিলা সদস্য, তাদের বাল্যবিবাহ বা পণপ্রথা নিয়ে যে অবস্থান, কোথাও যেন মিলেমিশে এক হয়ে যাচ্ছে। বিবাহ করা মহিলাদের অবশ্য কর্তব্য, এই যুক্তিতে অন্য আরেকজন পুরুষ সদস্য পণপ্রথার প্রতি সহানুভূতিশীল ছিলেন। যেহেতু ওনারা মনে করেন যে স্বামী ছাড়া কোনো নারীর অস্তিত্ব অকিঞ্চিৎকর, তাই সব পুরুষ ভালো রকম পণ পাওয়ার আশা করেন। সমাজের সমস্ত শ্রেণী এবং রাজনৈতিক আদর্শে এমন রক্ষণশীলতা প্রচলিত থাকায় সংরক্ষণের মাধ্যমে মহিলাদের রাজনীতিতে যোগদান করার বিষয়টি
পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কাঠামোর দ্বারা স্থির করা শর্তাদি মেনে করতে হয়েছে। মহিলাদের রাজনীতিতে যোগদানের ফলে এমন আশা করা হয়নি যে এই ব্যবস্থা রাজনীতিতে লিঙ্গ বৈষম্যের বিরোধিতা করবে বা তা নির্মূল করবে। রাজনৈতিক চিন্তার এই সীমিত পরিসর কৌমের ও দলের পুরুষদের অনিচ্ছুক সম্মতি নিয়ে সংরক্ষণ ব্যবস্থাকে ক্রিয়াশীল হতে অনুমতি দেয়। পুরুষদের অধিকারে থাকা পিতৃতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত না করলে সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করা দুরূহ হয়ে পড়ত। আর তাই নির্বাচিত মহিলা জনপ্রতিনিধি যিনি প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছেন, তিনি যতই সচেতন হন না কেন, তার রাজনৈতিক দলের পুরুষ সদস্য ও পরিবারের পুরুষ সদস্যদের উপর নির্ভরশীল থাকতে হয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। সংরক্ষণ ব্যবস্থা আবর্তনমূলক, অর্থাৎ রোটেশনাল। 5 বছর অন্তর অন্তর যে আসনটি সংরক্ষিত থাকে মহিলাদের জন্য, তারপরে 5 বছর পরে সেই আসনটি সাধারণ আসন হয়ে যায়। তো এই সংরক্ষিত আসনটি যখন সাধারণ আসন হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পূর্ববর্তী যে মহিলা ওই আসনে নির্বাচিত হয়েছিলেন তার কথা রাজনৈতিক দল আর ভাবে না। এই বিষয়টি প্রায় মহিলাদের মনে রাজনৈতিক ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা ও এর কর্মপদ্ধতি সম্পর্কে এক ধরনের উদাসীনতা ও বিরাগের জন্ম দেয়। সমীক্ষা চলাকালীন আমার এমন কোনো রাজনৈতিক দল নজরে আসেনি যারা প্রাক্তন নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিদের দলের সম্পদ হিসাবে ব্যবহার করেছেন এবং নতুন যেসব মহিলা জনপ্রতিনিধিরা আসছেন নির্বাচিত হয়ে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজে, তাদের পূর্ববর্তী নির্বাচিত জনপ্রতিনিধিদের যে 5 বছরের অমূল্য অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে যে নতুন নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিদের এক ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নেওয়া উচিত বা নেওয়া যায়। সমাজের সমস্ত শ্রেণী এবং রাজনৈতিক আদর্শে এমন রক্ষণশীলতা প্রচলিত থাকায় সংরক্ষণের মাধ্যমে মহিলাদের রাজনীতিতে যোগদান করার বিষয়টি পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কাঠামোর দ্বারা স্থির করে দেওয়া কিছু শর্তাদি মেনেই যেন করতে হয়েছে। মহিলাদের রাজনীতিতে যোগদানের ফলে এমন আশা করা হয়নি যে এই ব্যবস্থা রাজনীতিতে লিঙ্গ বৈষম্যের বিরোধিতা করবে বা তা একদম নির্মূল করে দেবে। রাজনৈতিক চিন্তার এই সীমিত পরিসর কৌমের ও দলের পুরুষদের অনিচ্ছুক সম্মতি নিয়ে সংরক্ষণ ব্যবস্থাকে ক্রিয়াশীল হতে অনুমতি দেয়। পুরুষদের অধিকারে থাকা পিতৃতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত না করলে সংরক্ষণ ব্যবস্থা হয়তো কার্যকর করা দুরূহ হয়ে পড়ে যেত। আর তাই নির্বাচিত মহিলা জনপ্রতিনিধি যিনি প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছেন, তিনি যতই সচেতন হন না কেন, তার রাজনৈতিক দলের পুরুষ সদস্য ও পরিবারের পুরুষ সদস্যদের উপর নির্ভরশীল থাকতে হয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। সংরক্ষণ ব্যবস্থা আবর্তনমূলক, অর্থাৎ রোটেশনাল। 5 বছর অন্তর অন্তর সংরক্ষিত আসনটি সাধারণ আসন হয়ে যায়। ফলে যখন সংরক্ষিত আসনটি সাধারণ আসন হয়ে গেল, তখন বেশিরভাগ ওই সাধারণ আসনে পূর্ববর্তী মহিলা জনপ্রতিনিধি যিনি ছিলেন তাকে আর দলের প্রবাবল ক্যান্ডিডেট হিসাবে দল ভাবে না। ফলে যেটা হয়, এই মহিলারা প্রায়শই এই রাজনৈতিক ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা এবং তার যে কর্মপদ্ধতি সেই সম্পর্কে উদাসীন হয়ে পড়েন এবং এক ধরনের বিরাগেরও জন্ম দেয়। সমীক্ষা চলাকালীন আমার নজরে এমন কোনো রাজনৈতিক দল আসেনি যারা পূর্ববর্তী মহিলা জনপ্রতিনিধি যিনি সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছিলেন তাকে পরবর্তীকালে সাধারণ আসনে ভেবেছে বা ক্যান্ডিডেট হিসাবে মনোনীত করেছে। এবং আরেকটা যে ইন্টারেস্টিং বিষয় আমার নজরে এসেছিল, যাদের ভাবা হয়নি, অবশ্যই কয়েকজন এমন মহিলা জনপ্রতিনিধিকে আমি দেখেছি যারা নিজেদের কৃতিত্বের মধ্যে দিয়েই নিজের জায়গা করে নিয়েছেন এবং কখনোই হয়তো সংরক্ষিত আসনে নির্বাচিত হননি। যদি শুধু সংরক্ষিত আসনের কথা বলি, তাহলে আমি অন্তত এমন কোনো রাজনৈতিক দলকে দেখিনি যারা সংরক্ষিত আসনে যেসব মহিলা জনপ্রতিনিধি এসেছিলেন নির্বাচিত হয়ে, আসন সাধারণ হয়ে যাওয়ার পর তাদের দলের সম্পদ হিসাবে ব্যবহার করেছে, বা যারা নতুনভাবে মহিলা জনপ্রতিনিধি হয়ে আসছেন
তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করেছে। তার ফলে কার্যকাল শেষ হওয়ার সাথে সাথেই এই ধরনের মহিলা জনপ্রতিনিধিদের দক্ষতার উপযোগিতা বন্ধ হয়ে যায়। পরিবর্তে দল এদের পরোক্ষে পুনরায় ঘরের চার দেওয়ালের মধ্যে গৃহস্থালির কাজে প্রত্যাবর্তনে বাধ্য করে। এই সমীক্ষার অভিজ্ঞতা থেকে একথা পরিষ্কার যে লিঙ্গ নির্মাণ, পরিবার, রাজনৈতিক দল এবং সংরক্ষণ পদ্ধতির রূপায়ণ এমন এক রাজনৈতিক পরিবেশে জন্ম দিয়েছে যে পরিবেশে মহিলারা রাজনৈতিক পরিসরে প্রান্তিক হয়ে থাকেন এবং নানান সামাজিক ও রাজনৈতিক সমীকরণ এই প্রান্তিক অবস্থাকে দৃঢ়তর করতে সচেষ্ট থাকে। এই ব্যবস্থা মহিলাদের দক্ষতা, ক্ষমতা ও প্রতিভাকে অবদমিত করে রাখে, কারণ পুরুষতান্ত্রিকতার এই অন্যতম আধার নিজেদের নেতৃত্ব ও প্রচলিত লিঙ্গ নির্মিতির ক্রমের ক্ষেত্রে মহিলাদের বিপজ্জনক বলে মনে করে। সমীক্ষায় দেখা গেছে মহিলা যারা পদাধিকারী হয়ে আসছেন তাদের ক্ষমতাকে এবং সামর্থ্যকে প্রভূত পরিমাণে খর্ব করা হয়েছিল। খুব কম ক্ষেত্রেই দেখা গেছে যে এই মহিলা পদাধিকারীরা অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন বা সভাতে যে ধরনের কথা বলা হবে তার অগ্রাধিকার তালিকা প্রস্তুত করছেন, পরিকল্পনা গ্রহণ করছেন বা প্রকল্প বন্টন করছেন, সেই ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। এরকম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নিতে অনুমতিপ্রাপ্ত কিন্তু এই ধরনের মহিলা নির্বাচিত জনপ্রতিনিধিরা হতেন না। তাদের দলের পুরুষ সদস্যদের সঙ্গে এবং অন্যান্য যারা নির্বাচিত পুরুষ জনপ্রতিনিধি তাদের সঙ্গে আলোচনা করতে হতো এবং খানিকটা অনুমতি নিতে হতো। বাংলার মেয়েরা গৃহের কাজের জন্যই পারদর্শী, আমি এটা কোট করলাম। এই ধরনের মন্তব্যের মধ্যে দিয়ে অবশ্যই এমন কিছু মহিলা সদস্যদের আমি পেয়েছিলাম যারা নিজেদের দক্ষতার সাথে এই ধরনের বাধাকে অতিক্রম করতে সমর্থ হয়েছিলেন এবং সংরক্ষণের রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতিতে অংশগ্রহণের সুবিধা লাভের পরে নিজেদের রাজনৈতিক ক্ষেত্র বা ভিত্তিভূমি গঠনের জন্য ওই সুবিধাকেই সাফল্যের সঙ্গে ব্যবহার করেছিলেন। রাজনৈতিক দলগুলিতে মহিলাদের অদৃশ্যমানতার বিষয়টি বলতে গিয়ে কয়েকটি রাজনৈতিক দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গেও আমার কথা হয় এবং তারা বলেন একটি রাজনৈতিক দল যেরকম সর্বক্ষণের নিষ্ঠা দলীয় কর্মীদের থেকে দাবি করে, তেমন সময় দিয়ে ও নিষ্ঠার সঙ্গে কোনো মহিলার পক্ষে তার ঘরের সমস্ত কাজ সম্পূর্ণ করে দলের দায়িত্ব নেওয়া সম্ভবপর নয়। দলের বাইরের থেকে মনে হতে পারে যে দল মহিলাদের কোনো পরিসর দিতে রাজি নয়, কিন্তু বাস্তব পরিস্থিতি এর বিপরীত। পারিবারিক ও গৃহের চাপে মহিলারা রাজনৈতিক দলের মধ্যে নিজেদের জন্য কোনো পরিসর তৈরি করতে অক্ষম হন বলে এই নেতারা মন্তব্য করেন। কোনো মহিলা যখন পদাধিকার পদে আসীন হন তখন দুটি উপায়ে তার উপর আধিপত্য বিস্তার করা হয়। এক, তার সঙ্গী যে পুরুষ জনপ্রতিনিধি সদস্য তারা, দফতরের পুরুষ কর্মী এবং তার দলের রাজনৈতিক দলের পুরুষ সদস্য, তাদের দ্বারা তিনি পরিচালিত নিয়ন্ত্রিত হন। দ্বিতীয়ত, তারা নিজেদের পরিবারের পুরুষ সদস্যদের দ্বারাও নিয়ন্ত্রিত ও অবদমিত হন। যত গুরুত্বপূর্ণ পদেই একজন মহিলা নির্বাচিত জনপ্রতিনিধি আসীন থাকুক না কেন, তাকে বাড়ির সমস্ত কাজ শেষ করেই দফতরে যেতে হয়। আমি পঞ্চায়েতের ক্ষেত্রে দেখেছি এই কাজটা এতটাই বিস্তৃত থাকে যে রান্না করা, জ্বালানি সংগ্রহ করা, জল আনা, বাচ্চা দেখা, বয়স্কদের দেখাশোনা করা, বাড়িতে খেতে দেওয়া, এমনকি যদি এরকম হয় যে তাদের বাড়ির কৃষিকাজ রয়েছে তারা করে, সেক্ষেত্রে সাহায্য করা, বাড়ির অন্যান্য ব্যবসায়িক বা অর্থনৈতিক কাজ যেমন জরি বা চিকনের কাজে সাহায্য করা, বাড়ির গৃহপালিত পশুদের যত্ন নেওয়া, এই সব কিছু করার পরই সে পঞ্চায়েতে যাওয়ার জন্য সময় বের করতে পারে। ফলে তাদের স্বাভাবিকভাবে পঞ্চায়েতে সময় দেওয়াটা অনেকটাই সংকুচিত হয়ে যায়, যে সময়টা অনেক সময় রাজনীতি বা পঞ্চায়েত ব্যবস্থা ডিমান্ড করে। প্রায় সব নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিদের অভিযোগ ছিল বাড়ির বাইরের কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের নানা আপত্তিকর মন্তব্য, এমনকি নষ্ট মেয়ের মতো কমেন্ট, ব্যঙ্গোক্তি বা শ্লেষের সম্মুখীন হতে হয়। অনেকেই কাজের জন্য বাড়ির বাইরে আসার সঙ্গে সঙ্গে নানান সমালোচনার সম্মুখীন হন। কয়েকজন বলেছেন তারা পরিবারের থেকে সহায়তা পেলেও এর জন্য তাদের অনেক মূল্য দিতে হয়েছে।
হয় সর্বদা তাদের সমালোচনা শুনতে হয়েছে, না হয় নিজেদের অপরাধী ভাবতে বাধ্য করা হয়েছে। প্রয়োজন হলে স্বামী বা বাড়ির অন্য প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য তাদের রাজনৈতিক দল বা অন্যান্য সভা সমিতিতে পৌঁছে দেন। এর মধ্যে সাহায্যের মোড়কে বাড়ির মহিলা সদস্যটি কোথায় যাচ্ছেন, কাদের সঙ্গে মিশছেন, তার উপর নজরদারি যেমন চলতে থাকে, পাশাপাশি যৌনতা ও শরীরের উপর নিয়ন্ত্রণও কায়েম থাকে। বেশিরভাগ পুরুষ মনে করেন তাদের নিজেদের স্ত্রী ও কন্যারা তাদের প্রতি তারা খুব যত্নশীল, এবং পুরুষ সদস্যদের সমর্থন ছাড়া বা বাড়ির পুরুষদের সমর্থন ছাড়া তারা এই কাজ করতেই পারত না। কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা এও আশা করেন যে এই স্ত্রী এবং কন্যারা যেন তাদের উপর নির্ভরশীল থাকেন এবং প্রতিটা ক্ষেত্রে এক ধরনের তাদের কাছে জবাবদিহি দিতে বাধ্য থাকেন। গ্রামীণ জনগণের বেশিরভাগই জনজীবনে মহিলাদের কার্যকলাপ এখনও সন্দেহ ও অবিশ্বাসের সঙ্গে দেখা হয়। তাই স্বামীরা সব ধরনের সভা সমিতিতে, সংসদ ও গ্রামোন্নয়ন সমিতির সভাতেও তাদের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় কথা এখানে উঠে আসে, তা হলো পুরুষরা মেয়েদের খেতে দেওয়ার বিষয়টি উপর সবসময় জোর দেন। পুরুষরা অর্থ উপার্জন করছে, তার মাধ্যমে পরিবারের ভরণ পোষণ করছে, যার মধ্যে এই মহিলাও পড়ছেন, মহিলা সদস্য, যা সমাজে ও পরিবারে পুরুষদের এক ধরনের আধিপত্যেরও পরিচায়ক। নিজের হাতে খাবার নিয়ে খেতে হলে বাড়ির পুরুষরা অসম্ভব বিরক্তি প্রকাশ করেন বা রেগে যান এবং তাদের মর্যাদার পক্ষে হানিকর বলে মনে করেন। এক মহিলা সদস্যা জানিয়েছিলেন, এটা আমি পঞ্চায়েতের ক্ষেত্রে বলছি, রাজনীতিতে যোগ দেওয়ার আগে পণের জন্য তার শ্বশুরবাড়ির লোকেরা তার উপর অকথ্য অত্যাচার করত। নির্বাচনে জয়লাভ করার পরেও অবস্থার পরিবর্তন সম্পূর্ণভাবে হয়নি, তবে অত্যাচারের মাত্রা কিছুটা কমেছে। এই নির্বাচিত মহিলা জনপ্রতিনিধি পঞ্চায়েতে তার অভিযোগ জানাতে চান না, এমনকি পুলিশেও যেতে চান না, কারণ তিনি জানেন 5 বছর পর তাকে আবার ওই ঘরের 4 দেওয়ালের মধ্যেই ফিরে যেতে হবে, তার দৈনন্দিন জীবনের যে কাজ তার মধ্যে ফিরে যেতে হবে। সুতরাং সেই জায়গাটা, সেই পরিসরটাকে তিনি এই পঞ্চায়েতের 5 বছরের কাজের জন্য এবং অভিযোগ করে নষ্ট করতে চান না। ফলে এই ধরনের বিষয় যেখানে তিনি জানছেন যে রাজনৈতিক দল এবং পুলিশ তাকে আলটিমেটলি সুরক্ষা দিতে পারবে না, সেই জায়গায় এই ধরনের ঘটনা পঞ্চায়েতে মহিলা সদস্যরাও রিপোর্ট করেন না। অনেক ক্ষেত্রেই পরিবর্তন বা বদলি নির্বাচিত মহিলা জনপ্রতিনিধি, যাদের প্রক্সি হিসাবে আমরা বলি, আমি কিন্তু অনেক ক্ষেত্রেই লক্ষ্য করেছি, এরা নিজেদের স্বামী বা পুরুষ সহকর্মী বা দলের কর্মীদের দ্বারা চালিত হয়ে থাকেন এবং স্বামীরা বা দফতরের সহকর্মীরা, দলীয় কর্মীরা স্থির করে দেন নির্বাচিত জনপ্রতিনিধিরা আমার মতো বহিরাগত যারা ইন্টারভিউ নিতে গেছি তাদের সামনে ঠিক কী বলবেন বা কতটা বলবেন। একটি ক্ষেত্রে যখন একজন মহিলা প্রধানকে তার পঞ্চায়েতের কাজকর্মের ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তিনি স্বামীকে দেখিয়ে দেন এবং ভদ্রলোক তার স্ত্রীর হয়ে কথা বলতে শুরু করেন। শেষ পর্যন্ত পুরো সাক্ষাৎকারটি তার স্ত্রীর হয়ে ওই স্বামী ভদ্রলোকটি দেন। মহিলার কোনো কথা কিন্তু আমি নথিবদ্ধ করতে পারিনি। এখানে পঞ্চায়েত দপ্তরের মধ্যেই স্ত্রীর আসনের পাশেই স্বামী একটি চেয়ার নিয়ে বসে থাকেন এবং পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম করেন। পরে জানা যায় যে সেই পুরুষ ভদ্রলোকটি, সেই ভদ্রলোকটি পঞ্চায়েতের পূর্বতন, ওই আসনেই পূর্বতন পঞ্চায়েতের সদস্য ছিলেন। গ্রামীণ সমাজে মহিলাদের যৌনতার উপর যে বিধিনিষেধ আরোপিত করা হয় তা মহিলাদের প্রাত্যহিক জীবনের স্বাধীনতার পথে এক বড় বাধা এবং তা নির্ধারণ করে জনজীবনে তাদের অংশগ্রহণ কতদূর বিস্তৃত হবে। গ্রামীণ সমাজ বললেও এক্ষেত্রে কিন্তু শহরকেও এক্সক্লুড করে রাখা যায় না, তা আমার কাজের অভিজ্ঞতা দিয়ে বা অন্যান্য বিভিন্ন গবেষণামূলক কাজের মধ্যে দিয়ে আমরা জানি বা দেখেছি। নারীরা সার্বজনীন মা, ফলে এর সঙ্গে সংশ্লিষ্ট বোঝা অর্থাৎ বার্ডেনগুলো তাদের গ্রহণ করতে হয়। একজন নারী নৈতিকতার প্রতিমূর্তি। সতীত্বের প্রশ্নটি তার পরিবারের এবং সম্প্রদায়ের সম্মানের সাথে জড়িত। কোনো নারী যদি এইসব প্রথার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে ও বিদ্রোহী হয়ে ওঠে, তাহলে তাকে শারীরিক ও মানসিক হিংসার শিকার হতেই হয়। এগুলি যেন হিংসার একটি ধ্রুবক, এক অবিরাম উৎস। আবার আপাত দৃষ্টিতে আধিপত্যবাদী ব্যবস্থা বা সিস্টেমের কাছে এগুলি অদৃশ্য। যে
ঘটনাগুলোর কথা আমি বললাম। এই ব্যবস্থাই কিন্তু আবার এই ধরনের অদৃশ্য হিংসাগুলিকে টিকিয়ে রাখে। এইভাবে সব কিছুর মধ্যে দিয়েই মহিলাদের প্রতি অশেষ দৈনন্দিন হিংসার সঙ্গে হাত ধরাধরি করে চলে নক্কারজনক কায়েমি স্বার্থ ও ক্ষমতার ব্যাপক অপপ্রয়োগ। এটা মনে রাখতে হবে যে কোনো রাষ্ট্র ও তার ব্যবস্থা মহিলাদের স্বাধীনতা প্রদান করেনি। অন্য যে কোনো লিঙ্গের মানুষের মতোই মেয়েদের প্রসঙ্গগুলি তাদের ইতিহাস ও জীবন থেকে তৈরি হয়। মেয়েদের অধিকার ও অধিকার রক্ষার লড়াই তাই প্রতিদিনের লড়াই।